রেডিও টুডের বিশেষ আয়োজন করোনা কাহন, আমি তানজিনা পৃথা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমাদের এই আয়োজনটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে আমাদের রেডিও টুডে FM 89.6 এর নিউজের অফিসিয়াল ফেসবুক পেজে, রেডিও টুডে FM 89.6 এর পেজে এবং আমাদের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে রেডিও টুডে 89.6 FM, এখানে সাবস্ক্রাইব করে আপনারা সরাসরি আয়োজনটি উপভোগ করতে পারেন। আমাদের সাথে আজকে যে দুজন মানুষ রয়েছেন, দুঃখিত, আমাদের সাথে আজকে তিনজন গুণী ব্যক্তি সংযুক্ত হবেন। তাদের পরিচয় দেবার আগে আপনাদেরকে কিছু কথা বলে দিতে চাই। বিভিন্ন সমস্যা নিয়ে এই মুহূর্তে আমাদের ভেতরে নানা রকম আন্দোলনের সৃষ্টি হয়েছে, সেই বিষয়গুলোকে আমরা খুঁজে বের করবার চেষ্টা করছি এবং তার কিছু সমাধান কিংবা কিছু পরিকল্পনা আমরা খুঁজে বের করার চেষ্টা করি রেডিও টুডের এই বিশেষ আয়োজন করোনা কাহনে। আপনারা আমাদের সাথে থাকবেন এবং সেই সাথে এই আয়োজনটি যাতে সবাই উপভোগ করতে পারে তার জন্য আপনার প্রোফাইল থেকে এই আয়োজনটি সরাসরি লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে আপনি শেয়ার করে দিতে পারবেন। আমাদের সঙ্গে আজকে সংযুক্ত হয়েছেন শাহরিয়ার সাদাত, প্রোগ্রাম হেড, হিউম্যান রাইটস অ্যান্ড লিগ্যাল এইড সার্ভিসেস প্রোগ্রাম, ব্র্যাক। শাহরিয়ার সাদাত, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। এবং আমাদের সাথে সংযুক্ত হয়েছেন ব্যারিস্টার মিতি সঞ্জনা, আইনজীবী, সুপ্রিম কোর্ট, পার্টনার, লিগ্যাল কাউন্সিল। মিতি সঞ্জনা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে সংযুক্ত হবার জন্য। এবং আমাদের সাথে আরো একজন বিশিষ্ট ব্যক্তি সংযুক্ত হবেন, তাহমিনা রহমান, সেক্রেটারি জেনারেল, আইন ও সালিশ কেন্দ্র। তাকে সংযুক্ত করবার আগে আপনাদের সাথে আমাদের আড্ডাটি আজকে শুরু করতে চাই। আমাদের ইতোমধ্যে আপনাদের দুজনকে দেখেই হয়তো কমেন্টস আসা শুরু হয়ে গেছে, কিন্তু তারপরেও যেটি আপনাদেরকে জিজ্ঞেস না করলেই নয়, করোনা কালে কেমন আছেন আপনারা দুজন? শুরুতেই মিতি সঞ্জনা, আপনার কাছে জানতে চাইবো কেমন কাটছে করোনা কাল? ভালো থাকার আসলে চেষ্টা করছি, সব সময় চেষ্টা করছি কিভাবে নিজেকে এবং চারপাশে যারা আছে তাদেরকে আসলে কিভাবে ভালো রাখা যায়, মানসিকভাবে কি করে সুস্থ থাকা যায় এবং স্বাস্থ্যবিধি গুলো মেনে আসলে কি করে নিজেকে যতটা সম্ভব ভালো রাখা যায় সেই চেষ্টা আসলে সব সময় করছি। সেই সাথে বাচ্চাদের প্রতি বিশেষ নজর দেয়া এবং পরিবারের অন্যান্য সদস্য যারা আছে যাদের দেখা করতে পারছি না তাদের সাথে নিয়মিত যোগাযোগ করি, ফোনে খোঁজ খবর নিচ্ছি সবার। তো এভাবে আসলে কাটছে, চেষ্টা করছি ভালো থাকার, প্রত্যেকদিন আপডেট রাখছি নিজেকে সারা পৃথিবীর বিভিন্ন খবরের সাথে, করোনা নিয়ে আসলে কি হচ্ছে এবং সব সময় নিজেকে আপডেট রাখার চেষ্টা করছি। সেই সাথে কিছু কোয়ালিটি টাইমও স্পেন্ড করার চেষ্টা করি, ভালো কিছু মুভি দেখা, ভালো কিছু মিউজিক শোনা। তো সব মিলে এভাবেই কাটছে আসলে। এবং সেই সাথে আরেকটি বিষয় যেটা আমরা যেহেতু কাজে যেতে পাচ্ছি না, বাড়ির থেকে কাজ করছি, ওয়ার্ক ফ্রম হোম, তো সেক্ষেত্রে দেখা যায় দিনের একটি সময় একেবারে খুব কনসেন্ট্রেট করে আসলে হয়তো বা সেভাবে কাজ করতে পারি না, কিন্তু বেশ কিছু সময় আসলে ঘরে কাজের ভিতরেও কেটে যায়। শাহরিয়ার সাদাত, এবারে যদি আপনার কাছে জানতে চাই যে কেমন কাটছে করোনা কাল, কাজের মধ্যে ওয়ার্ক ফ্রম হোম, আতঙ্ক, সংক্রমণের হার সবকিছু মিলিয়ে এই মুহূর্তে আপনার কেমন লাগছে? বাড়িতে থাকাটাই বা কেমন আমারটা কেমন লাগছে একটু বলার আগে আমি একটু বলি যে আসলে যে আমাদের পৃথিবীটাকে যদি একটা রঙ্গমঞ্চ বলেন, তাহলে এই রঙ্গমঞ্চে এখন এমন একটা নাটক হচ্ছে যেটা বলে, আমরা যেটাকে বলি আনস্ক্রিপ্টেড আর কি। সো টোটালি আননোন একটা সিচুয়েশন আমাদের সারা মানব জাতির জন্য এটা। এবং আমরা দেখেন, আমরা জন্ম হওয়া থেকে আমরা বড় হয়েছি এক ধরনের জীবনযাপনের ট্রেনিং নিয়ে। এখন কিন্তু গত 2.5 মাস 3 মাস ধরে আমাদেরকে টোটালি অন্যরকম একটা জীবন আচরণের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এবং কাজেই সেখানে বুঝতেই পারছেন আমাদের সবার জন্যই একটা স্ট্রাগল আছে, একটা বড়ই একটা স্ট্রাগল আছে। সো প্রথম দিকে ওয়ার্কিং ফ্রম হোম, বাসায় থাকা ডিফিকাল্ট ছিল, যেহেতু আমাদের জন্য এটা কখনোই আমরা এটাতে অভ্যস্ত ছিলাম না ওইভাবে। আস্তে আস্তে সহ্য হয়ে যাচ্ছে। প্রথম প্রথম যেমন অনেক আগ্রহ নিয়ে আপনার করোনা ভাইরাসে কতজন আক্রান্ত হয়েছে ওয়ার্ল্ডোমিটার চেক করতাম, প্রতিদিন নিউজ শুনতাম ওইভাবে। কিন্তু পরে রিয়েলাইজ করলাম যে এটা আসলে এক ধরনের মানসিক একটা চাপ তৈরি করছে। সো আমাকে একজন বললেন যে দেখো, এটা তো আর ক্রিকেটের স্কোর বোর্ড চেক করার মতো না যে কত স্কোর হলো, কাজেই এটা দেখা বন্ধ করে দেয়, দেখবা মানসিক চাপ কম হবে। এবং আমি তাই করছি আর কি। কিন্তু
খবরাখবর তো আমাদের দেখতেই হয়, জানতেই হয় কি অবস্থা। কাজে ওই হিসেবে এক ধরনের ডিপ্রেশনও অনেক সময় কাজ করে, যে ওয়ার আর উই হেডিং। এবং আম, এবং আমাদের বাস্তবতাটা হচ্ছে যে করোনা তো আর পৃথিবী থেকে চলে যাবে না সহজে। আমাদেরকে করোনার সাথেই বসবাস করতে হবে। কাজে এটাকে যেটা বলা হয় যে নিউ নর্মাল, এইটাই আমাদের নতুন স্বাভাবিক জীবন ধরে নিয়ে জীবনটাকে কিভাবে এটার সাথে অ্যাডপ্ট করা যায়, তাই না? কারণ আজকের এই টক শোটা, এই শোটা হয়তো বা আপনাদের স্টুডিওতে হতো, কাজে নিউ নর্মালে কিন্তু আমরা যার যার বাসায় থেকে করছি। সো জীবনটা কিন্তু এখন এরকমই হয়ে গেছে। ধন্যবাদ। জীবনটাকে আসলে নতুন ভাবে পরিকল্পিত ভাবে সাজাবার একটি সময় হয়তোবা আমাদের চলে এসছে, হয়তোবা না চলেই এসছে। আমরা গোছানো একটা জীবনে যেরকম ভাবে নিজেদের জীবনকে পরিচালিত করতাম, সেখান থেকে হুট করে সরে এসে নতুন একটি পরিকল্পনা আমাদেরকে এই মুহূর্তে নিতেই হবে, যার আসলে কোনো বিকল্প এই মুহূর্তে আমাদের কারো কাছেই নেই। আই থিঙ্ক আমাদের, সরি আমি একটু ইন্টারাপ্ট করবো, আই থিঙ্ক আমাদের জন্য একটু আমাদের মানে আমি যেটা বলি যে হোল মানব জাতির জন্য বোধহয় একটা সোল সার্চিং এরও ব্যাপার আছে এখানে। যে অনেকেই এখন করোনাকে গ্লোবাল ওয়ার্মিং এর সাথে, গ্লোবাল ক্লাইমেট চেঞ্জের সাথে এটাকে লিঙ্ক করছেন। এবং এই যে আমরা যে একটা এক্সেসিভ একটা কনজিউমারিস্ট সোসাইটির মধ্যে চলে গিয়েছিলাম একটা পৃথিবীর মধ্যে, সেখানে মনে হয় যে এখন আমাদের এগুলো রিভিউ করার প্রয়োজন আছে এখন, যে আসলে আমাদের এত কিছু দরকার কিনা। হ্যাঁ, এবং সে আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে প্রকৃতি বোধহয় আমাদেরকে একদম, প্রকৃতিকে আমরা ঠেলতে ঠেলতে এমন জায়গায় নিয়ে গিয়েছি, সে প্রকৃতি আবার আমাদেরকে একটা ধাক্কা দিয়ে মানুষজনকে পিছিয়ে দিল। মানুষজনকে বললো যে না, ঘরে চলে যাও। সো হিউম্যান রেস হ্যাজ রিট্রিটেড টু দেয়ার হোম এন্ড নেচার ইজ কাইন্ড অফ রিকভারিং। বুঝতে পারছেন? প্রকৃতি আবার আস্তে আস্তে তার জায়গাটাকে পুনরুদ্ধার করছে। বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন ছবি দেখেছি, কক্সবাজারের বিচে এখন বেশি লাল কাঁকড়া দেখা যায়, আপনার বেশি পাখি দেখা যায়, ডলফিন চলে আসছে। তো এইভাবেই বোধহয় জীবন, পৃথিবীতে এক ধরনের রিব্যালেন্সিংটা এভাবেই হয়। নানান রকম ব্যাখ্যা আছে আর কি এখানে। অবশ্যই আমরা সকল ব্যাখ্যাই আসলে শুনবার চেষ্টা করব, জানবার চেষ্টা করব আজকের আয়োজনে। এবার একটু মিতি সানজানার কাছে জানতে চাইবো যে করোনা কালে ঘরে বসে ওয়ার্ক ফ্রম হোম হলেও আমরা বিভিন্ন সময়ে যতই বলি খবরের দিকে নজর দিব না, কিন্তু আমাদেরকে নজর দিতেই হয়। সামগ্রিকভাবে বিভিন্ন ধরনের আর্টিকেল কিংবা গণমাধ্যমের মাধ্যমে আমরা যেটি জানতে পারছি যে সহিংসতা অনেকাংশেই বেড়ে গেছে, নারীর প্রতি সহিংসতা বেড়েছে। মানবাধিকারের জায়গাটি থেকে যদি বলি, অনেক কর্মী ছাঁটাই হচ্ছে, কিংবা মানুষের জীবিকা উপার্জনের যে সংস্থানটি ছিল সেই জায়গাটি থেকে অনেকে বঞ্চিত হচ্ছে। সবকিছু মিলিয়ে আমি আসলে আপনাকে একটি আলাদা বিশেষ অংশে না যে এই মুহূর্তে, পরবর্তীতে আপনাকে ধাপে ধাপে বিশেষ বিষয় ধরে প্রশ্ন করব, কিন্তু সামগ্রিকভাবে যদি আপনার কাছে জানতে চাই যে একজন আইনজীবী হিসেবে এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন? জি, এটি আসলে আমি এভাবেই দেখছি যে অনেক দিন ধরে আমরা কিন্তু এই যে মানবাধিকার নিয়ে যারা কাজ করে থাকি প্রতিনিয়ত, তো তারা কিন্তু আমরা অনেক দিন ধরে, আমার কাছে মনে হয় যে আমরা মোটামুটি অনেক লঙ্ঘন হয়েছে মানবাধিকারের, অনেক গ্রস ভায়োলেশন হচ্ছে। তারপরেও কিছু বিষয় নিয়ে কিন্তু আমরা প্রতিনিয়ত কথা বলে যাচ্ছিলাম। যেমন ভালো ভালো আইন হয়েছে এবং সেগুলোর ব্যবহার সব সময় যে বাস্তবায়ন হয়েছে তা না, কিন্তু অ্যাটলিস্ট কিছু কিছু বিষয় তো অ্যাড্রেস হয়ে যাচ্ছে, আইনগুলো সেখানে রয়েছে, আইনগুলো ইমপ্লিমেন্টেশনের চেষ্টা করা হচ্ছে, এগুলো নিয়ে কথা হচ্ছে। কিন্তু আমার কাছে মনে হয় যে এই যে কারেন্ট যে একটা সিচুয়েশন, এই একটি আনপ্রেসিডেন্টেড সিচুয়েশন, এবং এর কারণে কিন্তু আমরা আসলে অনেক অনেক বছর পিছিয়ে গেলাম। এই যে এখন আমরা যে সময়, অনেকে বলছে যে এই সময় আসলে মানবাধিকার নিয়ে কথা বলা এটি একটি লাক্সারির মতো, যেখানে মানুষ প্রতিদিন এত মানুষ মারা যাচ্ছে এবং তাদের যে বেসিক নিড গুলো, যেখানে ফান্ডামেন্টাল যে তাদের রাইট গুলো সেগুলো পর্যন্ত নিশ্চিত করা যাচ্ছে না, সেখানে হয়তো মানবাধিকার নিয়ে কথা বলা, এই বিষয়গুলো হয়তো একটা লাক্সারি। তো যার কারণে আমার কাছে আসলে মনে হচ্ছে যে অনেক দূর কিন্তু একটি পিছিয়ে যাওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। যেখানে আমরা কথা বলছিলাম যে যেখানে প্রতিনিয়ত কথা বলা হচ্ছে ওয়ার্ক প্লেসে মেয়েদের রাইট নিয়ে, যেখানে আমরা ম্যাটারনিটি নিয়ে, একটি ফ্যাক্টরিতে আমরা যেখানে এতদিন কথা বলে এসেছি যে নারীদের অধিকার,
যে ম্যাটারনিটির যে তার যে অধিকার ডিউরিং প্রেগনেন্সি, তার যে অধিকারগুলো সেগুলো আসলে কিভাবে নিশ্চিত করা যায় সব জায়গায়, কি করে একটা ওয়ার্কিং মাদার আসলে তিনি কাজে আসবেন, তার যদি ঘরে ছোট সন্তান থেকে থাকে সেই শিশু সন্তানটিকে তিনি কোথায় রাখবেন, শিশু কক্ষের যে কথা বলা হচ্ছে আমাদের বাংলাদেশ শ্রম আইনে। তো যখন আমরা এই বিষয়গুলোর দিকে নজর দিচ্ছিলাম এবং এগুলোকে যাতে আরো অনেক বেশি বেশি বাস্তবায়ন করা হয় এগুলো নিয়ে যখন কথা বলছিলাম, তখন কিন্তু এই করোনার মতো একটি মহামারী এসে আমাদেরকে আসলে অনেকটাই আমি বলবো যে পিছিয়ে দিয়েছে। এখন আমরা আসলে সকলেই সব জায়গায়, এখন আজকে আমাদেরকে কথা বলতে হচ্ছে যে শ্রমিক ছাঁটাই নিয়ে, আজকে আমাদেরকে কথা বলতে হচ্ছে লে অফ নিয়ে। সো এটি খুবই আনফরচুনেট, যেখানে এত একটা মানে আমরা এত দূর এগিয়ে আসার পরে এখানে কিন্তু অনেক দূর একটা পিছিয়ে যাবার আমরা সম্ভাবনা দেখছি। কিন্তু তারপরেও কিন্তু আমরা আশাবাদী, আমরা বলতে চাচ্ছি না এগুলো নিয়ে আসলে কথা হবে। অনেকে বলছে যে এই যে সহিংসতার কথা, যে আমরা এখন সহিংসতা নিয়ে অনেকে হয়তো বা এই বিষয়টি কত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে না, কিন্তু এই বিষয়গুলো নিয়ে আমরা যখন বারবার অ্যাডভোকেসি করছি তখন কিন্তু সরকারের থেকে এবং যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন তারাও কিন্তু বারবার করে আমাদেরকে নিশ্চিত করছেন এবং এই বিষয়টি সুনিশ্চিত করছেন যে যে কোনো সিচুয়েশনই হোক না কেন, যেখানে নারীর প্রতি সহিংসতা দেখা যাবে, যেখানে হিউম্যান রাইটস এর গ্রস ভায়োলেশন দেখা যাবে, সেখানে কিন্তু সর্বদা সরকার এবং তারা প্রশাসন তারা প্রস্তুত আছেন সাপোর্ট দেওয়ার জন্য। এবং কোনোভাবেই এই মহামারীর অজুহাত দেখিয়ে কেউ যাতে, এক্সকিউজ দেখিয়ে কেউ যাতে আসলে এই বিষয়গুলোকে ছোট করে না দেখে এবং প্রত্যেকটি বিষয়কে যাতে সমান গুরুত্ব সহকারে আসলে দেখা হয়। সো কাজে এই অ্যাডভোকেসিটা আসলে মানে যে কোনো পরিস্থিতিতেই আসলে এটিকে চালিয়ে যেতে হবে, কেননা আমার কাছে মনে হয় যে হিউম্যান রাইটস এর যে ভায়োলেশন, এগুলো ফান্ডামেন্টাল রাইটস এর যেমন ভায়োলেশন একটি মানে ফান্ডামেন্টাল রাইট গুলো যেমন গুরুত্বপূর্ণ, মানুষের জীবন জীবিকা ইত্যাদি যেমন গুরুত্বপূর্ণ, সেই সাথে সাথে কিন্তু আমাদেরকে এই যে নারীর প্রতি সহিংসতা, এটিও আমরা মনে করি যে আসলে মানবাধিকারের একটি চরম লঙ্ঘন। তো এই বিষয়গুলো নিয়ে আসলে অনেক বেশি বেশি করে কথা বলতে হবে, অ্যাডভোকেসি করতে হবে, কোনোভাবেই যাতে আমরা পিছিয়ে না যাই সেদিকে লক্ষ্য রাখা খুব জরুরি বলে আমি মনে করি। কেননা আমাদেরকে এই মুহূর্তে টিকে থাকতে হবে এবং টিকে থাকার পাশাপাশি নিজেদেরকে স্বাভাবিক জীবনযাত্রায় অভ্যস্ত রাখবার যে বিষয়টি সেদিকেও আমাদেরকে নজর দিতে হবে। এবারে যদি একটু শাহরিয়ার সাদাত আপনার কাছে জানতে চাই যে আপনি ব্র্যাকের লিগ্যাল এইড এবং হিউম্যান রিসোর্সেস প্রোগ্রাম হেড হিসেবে কর্মরত আছেন। আপনার কাছে যদি একদম প্রান্তিক পর্যায়ে বাংলাদেশে ঘটে যাওয়া এই মুহূর্তে আমরা প্যান্ডেমিকের পরে যে অবস্থাটার মধ্যে দিয়ে যাচ্ছি, আপনার কি মনে হয়, আপনার তথ্য কি বলে যে বাংলাদেশে কি সহিংসতার পরিমাণ বেড়ে গেছে নাকি আমাদের এই অবস্থার মধ্যে আমরা কিছুটা সহনশীল হয়েছে? জি, আমি একটু ব্যারিস্টার মিতি সানজানার কথা থেকে আমি একটু বলতে চাই যে এইটা একটা সোসাইটির একটা ট্রেন্ড আর কি, দুনিয়ার সব দেশই মনে বলে যে মানবাধিকার নিয়ে কথা বলার কি আছে। যে একটা ব্যাপার সবাইকে বুঝতে হবে যে মানুষের একজন হিউম্যান বিং এর এক্সিস্টেন্সটাই হচ্ছে গিয়ে মানবাধিকার। কাজেই হিউম্যান ডিগনিটিটা হচ্ছে মানবাধিকার। হ্যাঁ, কাজেই যে কোনো প্রসেসে হিউম্যান ডিগনিটিকে যখন ভায়োলেট করা হয় সেখানে অবশ্যই আমাদের কথা বলতে হবে। আর আমাদের করোনাকে আপনার যে এই প্যান্ডেমিকের সময়ে নানানভাবেই কিন্তু সুযোগ নেওয়া হচ্ছে মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন স্তরে, সমাজের রাষ্ট্রের বিভিন্ন স্তরে মানবাধিকার কিন্তু লঙ্ঘন হচ্ছে। একজন মানুষ যদি চিকিৎসা ছাড়া মারা যায় সেটাও কিন্তু মানবাধিকারের লঙ্ঘন। এখন সহিংসতা থেকে আপনি সহিংসতার জায়গায় যে প্রশ্নটা করেছেন যে পৃথিবীব্যাপী সর্বত্রই কিন্তু আপনার নারীর প্রতি সহিংসতাটা আশঙ্কাজনক হারে বেড়েছে। এটা শুধু ইউনিক টু বাংলাদেশ না। আপনার কিছুদিন আগে জাতিসংঘের যে রিপোর্ট দেখলাম সেখানে দেখলাম যে ইভেন গ্লোবাল ওয়েস্ট যেটাকে আমরা বলি, পশ্চিমা বিশ্বেও এটার একটা ব্যাপকভাবে আপনার লঙ্ঘন হচ্ছে এবং নারী শিশু এরা নির্যাতনের শিকার হচ্ছে। এবং এই ধরনের সিচুয়েশনে আপনার কোভিড-19 মতো প্যান্ডেমিক সিচুয়েশনে যেখানে সবাইকে
ঘরে আটকা আছে, সেখানে কিন্তু একজন ভিকটিমের কিন্তু জীবনযাপন করতে হচ্ছে তার অ্যাবিউজারের সাথে। সো ইটস কাইন্ড অফ এ আমার যিনি অ্যাবিউজার তার সাথে আমার জীবনযাপন। সো এটা একটা খুবই একটা আমি বলবো ডিফিকাল্ট একটা সিচুয়েশন তাদের সবার জন্য। এখন বাংলাদেশের প্রসঙ্গ আসি। বাংলাদেশে আপনার আমি একটু এখানে সহিংসতার ব্যাপারে আরেকটু ব্যাকগ্রাউন্ডের কথা বলতে চাই, যে আমাদেরকে বুঝতে হবে যে যে কোনো অপরাধী আপনার দুইভাবে আমরা ক্লাসিফাই করতে পারি একটা ইয়েতে, সেটা হচ্ছে গিয়ে রিপোর্টেড অপরাধ এবং আনরিপোর্টেড অপরাধ। তো সমাজে আপনার অনেক সহিংসতা হয়, সব কিন্তু রিপোর্টেড হয় না। এবং আমরা বলি যে অনেক সময় যে যতটুকু সহিংসতার ঘটনা রিপোর্টেড হয় তা হয়তো বা টিপ অফ দি আইসবার্গ। হ্যাঁ, এটাও হতে পারে অনেক সময়। সো এইটা একটা ব্যাপার। কাজে আমরা যা রিপোর্টেড পাচ্ছি সেটাই যে শুধু সহিংসতা হচ্ছে তা কিন্তু না, একটা অনেক কিছু হিডেনও থেকে যায় সোসাইটি। আচ্ছা, এটা আমি কেন বললাম? বলার কারণটা হচ্ছে যে প্যান্ডেমিকের প্রথম দিকে আমরা ফেব্রুয়ারি এবং মার্চে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমরা যে ডাটা কালেক্ট করেছি, সেখানে আমরা দেখেছি যে যেমন 122টা পুলিশ স্টেশন থেকে আমরা ডাটা কালেক্ট করেছি, করে আমরা সেখানে দেখেছি যে ফেব্রুয়ারি এবং মার্চ মাসে রিপোর্টেড ক্রাইম কিন্তু রিপোর্টেড ভায়োলেন্সের সংখ্যা কম ছিল। এবং ইন্টারেস্টিংলি আপনি যদি দেখেন, আমাদের তাহমিনা আপা জয়েন করেননি এখনো, আইন ও সালিশ কেন্দ্র কিন্তু আপনার মান্থলি একটা ভায়োলেন্সের একটা রিপোর্ট পাবলিশ করে। সেখানেও আমরা দেখেছি ফেব্রুয়ারি মার্চে রিপোর্টিংটা কম, এবং ওনারা কিন্তু যে ডাটাটা রিপোর্ট করেন সেটা বিভিন্ন 8-9টা পত্রিকা থেকে করেন। তার মানে পত্র পত্রিকাও কিন্তু ফেব্রুয়ারি মার্চ মাসে যেহেতু করোনাকে কাভারেজ নিয়ে ব্যস্ত ছিল, ওনারা কিন্তু ওই সহিংসতাটাকে তখন কিন্তু ওইভাবে পত্রিকায়ও রিপোর্টেড হয় না। কাজেই গণমাধ্যমেও যেভাবে রিপোর্টেড কম হয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ স্টেশনেও রিপোর্টিং কম হয়েছে। এবার আমাদের কাজের কথা বলি। আমি আসলে আপনাকে একটু জাস্ট কারেকশন করে দিতে চাই। আমি হচ্ছে গিয়ে ব্র্যাকের হিউম্যান রাইটস এন্ড লিগাল এইড সার্ভিসেস এর সাথে আছি, মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচির সাথে আছি। এবং আমরা সারা দেশে 410টা উপজেলায় আমরা গরিব মানুষদেরকে আমরা আইনগত সহায়তা করে থাকি। কাজে আমাদের প্রায় 61টা জেলায় আমাদের কর্মসূচির কার্যক্রম চলছে। সো আমরা যেটা দেখেছি যে আমাদের কাছে যেহেতু মানুষজন অনেক সময় আমাদের কাছে রিপোর্ট করেন, এবং আমরাও নানানভাবেই আপনার পুলিশকে সহায়তা করি এখানে কতগুলো ভায়োলেন্ট ইনসিডেন্ট যেটাকে আমরা বলি সেগুলোর ব্যাপারে। আমাদের কাছে যেটা দেখেছি যে একটা কম্পারেটিভ রিপোর্ট, একটা স্টাডির কথা বলি, ছোট্ট একটা কম্পারিজনের কথা বলি। 2019 সালের আপনার মার্চ এবং এপ্রিল মাসে সারা দেশে নারীর প্রতি সহিংসতা আমাদের ব্র্যাকের কর্মসূচির কাছে যা রিপোর্টেড হয়েছে, আমি বলছি আমি অন্যান্য সংস্থার কথা বলছি না, আমাদের কর্মসূচির কাছে যা রিপোর্টেড হয়েছে 2019 সালে মার্চ এবং এপ্রিল মাসে এবং 2020 সালের মার্চ এবং এপ্রিল মাসে, এইটাকে আমরা যখন একটা কম্পেয়ার করেছি, আমরা দেখেছি রাফলি অ্যারাউন্ড 69% ইনক্রিজ করেছে। সো দ্যাটস, আমি বলবো যে 69% ইনক্রিজ করেছে আমাদের কাছে যা রিপোর্টেড হয়েছে সেখানে, এবং আমরা এটা কম্পেয়ার করেছি। এবং আমি বলবো যে সেটা একটা খুবই ভয়ানক, খুবই ভয়ের একটা কথা। এবং যেহেতু প্যান্ডেমিকের সময় অনেক কিছু স্বাভাবিকভাবে চলছে না, কাজেই এক ধরনের আমার কাছে ভয় লাগে যেটা, যে সমাজে এক ধরনের মানুষের মধ্যে হয়তো একটা চিন্তা চলে আসছে যে অপরাধ করে তো পার পেয়ে যাবে। ঠিক আছে, যেটা আমাদের দেশে এমনিতেই আমরা বলি যে দেয়ার ইজ এ কালচার অফ ইম্পিউনিটি। অনেক ক্ষেত্রে আমরা যেখানে অনেক ক্ষেত্রেই বলি যে
আপনার জাস্টিস পাওয়া যায় না নানান আচ্ছা, কারণে। এখানে আপনাকে আমি একটু থামাতে চাই যে সেটা কি শুধুমাত্র আমাদের দেশের প্রেক্ষিতে এই এই ঘটনাটি, এবং এই ধারণাটি তো আমার মনে হয় যে পুরো বিশ্ব জুড়ে এমনটা হতে পারে। কারণ আমরা গতকালকে আমি একটি খবর পড়ছিলাম যে ভারতে একটি শিশু তার বাবার দ্বারা 3 মাস ধরে লাগাতার ভাবে ধর্ষণের শিকার হয়েছেন, এবং পরে তার মা যে তার বাবার নামে মামলাটি দায়ের করেছেন। তো সেক্ষেত্রে কি শুধু আমরা বলতে পারি যে বাংলাদেশের প্রেক্ষাপটে এই ধরনের ঘটনা ঘটছে, নাকি এই ধরনের উদাহরণ তো পুরো বিশ্বব্যাপী? না দেখেন, আমি আপনার আমি তো আপনি ভারতের কথা বলেছেন, আমি হ্যাপি যে বাংলাদেশ এবং ভারত তো একই রকম। আমরা তো এখন ভাগ্য ভালো যে আপনি ইউরোপের কথা বলেন নাই। সো হ্যাঁ, আসলে তো কনটেক্সট তো একই। এবং আমি আমি বলবো যে এখানে আমাদের মনে হয় যে করোনার সময়ে যে এক ধরনের, এটা তো একটা, যেহেতু আমি প্রথমেই বলেছি যে একটা আনস্ক্রিপ্টেড একটা সিনারিও, কাজেই রাষ্ট্রযন্ত্রের থেকে শুরু করে সাধারণ একদম গ্রাম পর্যন্ত সবাই আমরা একটা কাইন্ড অফ অফ ব্যালেন্স বলেন, একটা অফ ব্যালেন্স অবস্থার মধ্যে পড়ে গিয়েছি। সো কাজেই গত 2-2.5 মাস ধরে ওই ইমব্যালেন্সটাকে ঠিক করার নানান রকম চেষ্টা করা হচ্ছে বিভিন্ন ভাবে। জানি না আমরা কবে এটাকে অ্যাচিভ করতে পারবো, বাট আমি যেটা যে চিত্রটা আপনাকে বললাম যে 69%-এর মতো, এটা আমাদের কাছে প্রাপ্ত বাংলাদেশের তথ্য। তানজিনা, ওভার টু ইউ। ধন্যবাদ। আমি আসলে আপনার শেষের কথাটি আমি একটু প্রযুক্তিগত কারণে শুনতে পাইনি, কিন্তু সমস্যা নেই, আমি আবারও আপনার কাছে আসবো। আমি এবার একটু ভীতি সানজানা আপনার কাছে জানতে চাই যে আজকে একটি খবরের দিকে আমার চোখ আটকে গেছিল। বিজিএমইএ এর সভাপতি তিনি বলেছেন যে আগামী মাসে কিছু কর্মী ছাঁটাই করা হবে, এবং একটি অনলাইনে তারা একটি পিসিআর ল্যাব উদ্বোধনের সময় মানে সরকারের ঊর্ধ্বতন পর্যায়ের কিছু কর্মকর্তার সামনেই তিনি এই কথাটি বলেছেন। সেক্ষেত্রে আপনার কি পরামর্শ থাকবে যে এতগুলো কর্মী যদি ছাঁটাই হয়, এমনিতেই আমরা জৈবিক বিশ্বযুদ্ধে, আমাদের এক একজনের নাজেহাল অবস্থা, অর্থনৈতিক চাকা সচল রাখবার জন্য আমাদের নাস্তানাবুদ হতে হচ্ছে, এরই মধ্যে করোনা সংক্রমণের উচ্চ হারের মধ্যে জীবন এবং জীবিকার তাগিদে আমরা আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান খুলে দিতে বাধ্য হয়েছে। তার মধ্যে যদি এমন হয় যে এই শিল্প পরিচালনা করতে তাদের হিমশিম খেতে হচ্ছে, এতগুলো মানুষের কর্মসংস্থান নেবার মতন সামর্থ্য হয়তো তাদের এই মুহূর্তে নেই, কিন্তু তারাই বা কোথায় যাবে? তাদের জন্য কি করণীয় হতে পারে? জি, এই নিউজটি আসলে আমিও দেখেছি। তো এখানে ওনারা কিন্তু কিছু শ্রমিক ছাঁটাই এই কথাটি বলছেন না, বরং ওনারা বলছেন যে এখন প্রায় ওয়ার্কিং ক্যাপাসিটি হচ্ছে 50%। তো সেই ক্ষেত্রে এখানে যা শ্রমিক আছে সেখানে শ্রমিক ছাঁটাই করা শুরু হবে, এরকম একটি বক্তব্য আসলে এসেছে। তো এখন এখানে বিষয় যেটি, আমরা যদি আসলে আইনের দিকে পর্যালোচনা করতে চাই, তাহলে আসলে যখন দেখা যাচ্ছে ওনারা বলছেন যে সবাইরা অর্ডার ক্যান্সেল করছেন, প্রায় অর্ধেকের মতো অর্ডার ক্যান্সেল হয়ে গিয়েছে ইতিমধ্যে। তো যার কারণে এই 50% ওয়ার্কিং ক্যাপাসিটিতে আগামীতে শ্রমিক ছাঁটাই করা তারা জুন মাস থেকে শুরু করবেন, এবং এখানে কিন্তু সংখ্যা হিসেব করে বলেনি, বরং বেশ কয়েকটি জায়গায় নিউজ পোর্টালে আমি নিউজ দেখছিলাম যে হ্যাঁ, প্রায় অর্ধেকের মতো শ্রমিক এই সেক্টর থেকে ছাঁটাই হবারও একটি সম্ভাবনা হয়তো বা রয়েছে। তো এখানে যদি আসলে আইনগতভাবে যখন দেখা যাচ্ছে যে রিডান্ডেন্সির কারণে ছাঁটাই করা যায়, আইনে বলা হচ্ছে যে আমার যখন বাড়তি কাজ, কিন্তু সেই কাজ করার মতো আমার কোনো আসলে মানে অর্ধেক কাজ হয়ে গেছে, কিন্তু আমার এত লোকের কোনো প্রয়োজন নেই, রিডান্ডেন্সির গ্রাউন্ডে শ্রমিক ছাঁটাই করা যায়, এটি বাংলাদেশ শ্রম আইনে এখানে বলা রয়েছে। এবং এই আইনটি যখন তারা করতে পারেন, এই আইনটি যে কোনো সময় প্রয়োগ করা যায়, যে কোনো সময় বাড়তি কাজ হলে, রিডান্ডেন্সি হলে এই আইনটি প্রয়োগ করা যায়, কিন্তু এতে বেশ কিছু নিয়ম কানুন মেনে এই কাজটি করতে হবে, ছাঁটাই করতে হবে, তাদেরকে নোটিশ দেবার একটি বিধান রয়েছে। এবং এর সাথে সাথে কিন্তু যখন সেপারেশন হয়, একটি কাজের জায়গা থেকে একজন শ্রমিককে সরিয়ে দেওয়া হয় বা ছাঁটাই করা হয়, তখন কিন্তু তাকে একটি ক্ষতিপূরণও দিয়ে
তারপরে তারা এই ছাঁটাই কার্যটি করতে পারে। তো এখানে আসলে প্রশ্ন হচ্ছে কি যে এখন কিন্তু আপনি জানেন যে এই পরিস্থিতিতে এত বছর ধরে আমরা জানি যে এত দিনের ওনারা এত বছর ধরে একটি ইন্ডাস্ট্রি তিলে তিলে গড়ে উঠেছে এবং এখানে কিন্তু শ্রমিকদের যে বিশাল একটি অবদান, শ্রমিকের শ্রম থেকেই কিন্তু আজকে এত বড় একটি খাত আমাদের আমাদের যে অর্থনীতির মূল যে চালিকা শক্তি সেটি হচ্ছে আমাদের এই আরএমজি সেক্টর। এবং এটি কিন্তু দাঁড়িয়ে আছে শ্রমিকদের আসলে শ্রমের থেকে, এবং এই শ্রমিকদের কন্ট্রিবিউশন এখানে আপনার কোনো অবস্থাতেই অস্বীকার করা যায় না, তাদের কারণেই দাঁড়িয়ে আছে এই ইন্ডাস্ট্রি। তো এই অবস্থাতে আসলে আমার কাছে বারবারই মানে প্রশ্নটি আসছে যে তাদেরকে আসলে কোনো দুর্যোগকালীন ফান্ড এখানে ছিল না, এবং সরকার থেকে আপনি জানেন যে প্রণোদনা ঘোষণা করা হয়েছে যার মাধ্যমে জি, এবং এই প্রণোদনাটা দেয়াই হচ্ছে শুধুমাত্র এই শ্রমিকদের এবং বেতন এবং ভাতা ইত্যাদি পরিশোধ করার জন্য। ব্যারিস্টার মিথি সঞ্জনা, এখানে আমি একটু প্রশ্ন সংযুক্ত করতে চাই আপনাকে যে শুধুমাত্র যে আমরা পোশাক শিল্প নিয়েই বলছি, আরো কিন্তু অনেক ছোট ছোট ক্ষুদ্র অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে যারা এই ধরনের উদ্যোগ নিতে আসলে অনেকটা নিরুপায় হয়ে বাধ্য হচ্ছেন। অনেকের আমরা যতটুকু জানতে পেরেছি, কিংবা যদি আমরা শেয়ার বাজারের দিকেই যদি তাকাই, যে শেয়ার বাজারের অবস্থাও কিন্তু এখন খুব মানে নাস্তানাবুদ একটি অবস্থা। তো সেক্ষেত্রে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলো এই মুহূর্তে বন্ধ করতে বাধ্য হচ্ছে, কিংবা অনেকেই সরকারি প্রণোদনার আওতায় হয়তো আসতে পারেনি, সেক্ষেত্রে এই 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 যে একটা উদ্ভূত পরিস্থিতির সামনে আমরা পড়তে যাচ্ছি, সেক্ষেত্রে আপনার পরামর্শ কি থাকবে? শুধু আমরা পোশাক শিল্পকে এখানে গণমাধ্যমের মাধ্যমে হোক আমরা জানতে পারছি, কিন্তু এমনও তো অনেক ঘটনা আছে বিভিন্ন প্রান্তিক পর্যায়ে অনেক নারী শ্রমিকরা রয়েছেন যারা পোশাক শিল্পের সাথে জড়িত, অনেক কর্মীরা রয়েছেন পোল্ট্রির সাথে জড়িত, হাঁস মুরগির খামার করে তারা জীবিকা অর্জন করছেন, মাছ চাষ করে তাদের জীবিকা অর্জন হচ্ছে, কৃষিতে একটি বড় ধরনের প্রণোদনা আমরা পেয়েছি। কিন্তু বাকি যে খাতগুলো রয়েছে সেখানেও কিন্তু একটি বিশাল কর্ম সংস্থান থেকে বিচ্যুতি ঘটবার একটি জায়গা আমাদের তৈরি হয়েছে। সেক্ষেত্রে আপনার পরামর্শ কি থাকবে? এখানে আসলে বিষয়টি হচ্ছে কি যে একটি আপনার প্রতিষ্ঠান অর্গানাইজেশন যাই বলি না কেন, এটি কিন্তু সাইজ কতজন এবং এটির বয়স কত তার উপরেও কিন্তু এটি অনেকাংশে নির্ভর করছে। আপনি ধরেন একটি প্রতিষ্ঠান, সেটি হয়তো 2000 সালে এস্টাবলিশমেন্ট, সো অলরেডি অনেকগুলো বছর পেরিয়ে গেছে, সো হয়তো বা তারা মার্কেটে একটি ভালো অবস্থানে রয়েছে। আবার আরেকটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটি হয়তো একেবারে নতুন, তারা একটি কোম্পানি ফর্ম করে বা তারা একটি অ্যাজ এ প্রোপাইটার একটি ছোট্ট ভাবে কেউ ক্ষুদ্র ব্যবসা শুরু করছে, মাঝারি ধরনের ব্যবসা শুরু করছে। তো তাদের আর এদের ক্ষেত্রে প্রত্যেকটি সিচুয়েশন কিন্তু ইউনিক, এখানে আলাদা আলাদা। তো একটি বড় কোম্পানির জন্য যে বিষয়টি আসলে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে বা যে ধরনের সলিউশন, সেখানে একটি ছোট একেবারে নতুন যে কোম্পানিটি আসলে মাত্র শুরু করেছে তারা, তাদের সাথে কিন্তু সেই অর্গানাইজেশন গুলোকে আবার তুলনা করা যাচ্ছে না। তো কাজেই পরামর্শ কিন্তু এক একটি খাতে এবং সেক্টর ভেদে, প্রত্যেকটি কোম্পানি ভেদে, প্রত্যেকটি অর্গানাইজেশন ভেদে আসলে এটি আসলে নির্ভর করবে কি ধরনের পরামর্শ হবে। কিন্তু ওভারঅল আমরা যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে এসব ক্ষেত্রে যে সমস্ত একেবারে ক্ষুদ্র ব্যবসায়ী আছে যাদের পক্ষে কোনোভাবেই চালিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে তারা কিন্তু আইনের অনেকগুলো ধারা হয়তো তারা ব্যবহার করে সেক্ষেত্রে হয়তো তাদের ওয়াইন্ড আপ করতে হবে, বা ব্যবসা আর হয়তো যারা চালাতে পারছেন না সেক্ষেত্রে তারা ছাঁটাই করে দিতে পারেন যেখানে যারা শ্রমিক রয়েছেন। বাট যেগুলো বড় কোম্পানি অলরেডি তারা অনেকদিন ধরে এস্টাবলিশ মার্কেটে সফলভাবে ব্যবসা করছে, তাদেরকে তো আমরা আসলে বলার চেষ্টা করছি এই যে যারা এখানে রয়েছেন, মানে এমপ্লয়ি যারা রয়েছেন এখানে, কিন্তু এদের স্কিলড এমপ্লয়ি আমি বলবো যারা আছেন, হ্যাঁ, তো তাদেরকে হয়তোবা আমরা তো জানি না, আনসার্টেন এখন সিচুয়েশনটি, কবে এটির থেকে আমরা উত্তরণ পাবো সে সম্পর্কেও আমাদের কোনো ধারণা নেই। তো এই অবস্থার মধ্যে যদি সম্ভব হয় কোনোভাবে যদি এভাবে চালিয়ে নেওয়া যায়, তাদের সাথে বসে এই যে কন্ট্রাক্ট গুলো তাদের সাথে রয়েছে সেগুলো যদি আবার রিনেগোশিয়েট করা যায়, রিভাইজ করা যায়, কিছু কিছু ক্ষেত্রে কোনো কোনো জায়গায় আনপেইড লিভ তাদেরকে যদি দিয়ে তাদেরকে রাজি করানো যায়, তাদেরকে টার্মিনেশন করার বদলে এখানে লে অফ অর্থাৎ অর্ধেক বেতন এবং ফুল বাড়ি ভাড়ার অ্যালায়েন্স দিয়ে যদি এভাবে চালিয়ে নেওয়া সম্ভব হয়, এতে করে কিন্তু একজন
এমপ্লয়ার উপকৃত হবেন, কেননা তিনি হয়তো একজন এই স্কিল গুলো অর্জন করানোর জন্য একজন এমপ্লয়কে তিনি হয়তো তাকে বিভিন্ন ধরনের ট্রেনিং দিয়েছেন, এবং অনেক সময় লাগে আসলে একদিন একটি স্কিলড এমপ্লয়কে তৈরি করতে। সো এই সময় চট করে তাকে আসলে টার্মিনেশন বা ছাঁটাইয়ের মধ্যে না যেয়ে তারা যদি এই কোনো একটি রিনেগোশিয়েট করে তাদের সাথে যে এক্সিস্টিং কন্ট্রাক্ট রয়েছে, দেখুন আইন তো রয়েছে অনেক, কিন্তু আমরা বারবার একটি কথা বলতে চাচ্ছি যে আইনের পাশাপাশি আমাদেরকে কিন্তু মানবিক দিকগুলোকেও চিন্তা করতে হবে, যে এই যারা আমার প্রতিষ্ঠানের জন্য এত বছর, তাদের বছরের পর বছর তারা হয়তো একটি কন্ট্রিবিউশন আছে এই প্রতিষ্ঠানের জন্য, এবং তারা অন্য জায়গায় চলে গেলে এরপরে আমি হয়তো তার মতো একজন সুযোগ্য এমপ্লয়ার পাবো না। তো সেক্ষেত্রে আমরা বারবার সাজেস্ট করছি, আমরা এই গত 3 মাসে আমরা অসংখ্য প্রশ্ন পাচ্ছি সবকিছু এই রিলেটেড, যে জোর করে কাউকে ছুটিতে পাঠানো যাবে কিনা, ছাঁটাই করা যাবে কিনা, লে অফ কি করলে ভালো হয়, জোর করে অ্যানুয়াল লিভ দেওয়া যাবে কিনা, এই ধরনের নানান ধরনের প্রশ্ন পাচ্ছি, একই ধরনের সব প্রশ্ন। কিন্তু আমরা তাদেরকে বারবার বলার চেষ্টা করছি যে দেখুন আইন রয়েছে ঠিকই, কিন্তু এই ধরনের একটি ইউনিক এবং আনপ্রেসিডেন্টেড সিচুয়েশনে আমরা আসলে আইনের পাশাপাশি যদি আমরা একটু মানবিক দিকগুলো বিবেচনা করি এবং আরো কিছু স্ট্র্যাটেজি নিয়ে আমরা আগাই, যে কি করে আসলে এই ভালো এমপ্লয়ীদেরকে আসলে ধরে রাখা যায়, এতে করে দুপক্ষেরই যাতে আসলে ইন্টারেস্ট মানে সেফগার্ড করার জন্য কি ধরনের ব্যবস্থা নেওয়া যায়, স্ট্র্যাটেজি নেওয়া যায়, এই বিষয়গুলোতে আমরা আসলে প্রতিনিয়ত সবাইকে পরামর্শ দিতে চাচ্ছি। যে ফর দ্য টাইম বিং আমরা হয়তো 2-3 মাসের জন্য আমার কন্ট্রাক্টটাকে আমি রিভাইজ করলাম, তারপরে আবার হয়তো পরবর্তীতে সিচুয়েশন যখন আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, তখন আমরা আবারও হয়তো বা অরিজিনাল কন্ট্রাক্টে ফিরে যাব। যেমন এই ঈদ যখন আসলো তখন আমরা বলছিলাম ব্যারিস্টার মিতি সানজানা, আপনাকে আমি খুবই দুঃখিত, আপনাকে একটু থামাতে হচ্ছে আমার এই মুহূর্তে। আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন তানিয়া রহমান, সেক্রেটারি জেনারেল আইন ও সালিশ কেন্দ্র। তানিয়া রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে সংযুক্ত হবার জন্য। আপনাকে আমরা আসলে অনেক দেরিতে পেয়েছি, তারপরেও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। থ্যাংক ইউ, সরি, অনেক দুঃখিত, টেকনিক্যাল কি বলে হচপচের মধ্যে দিয়ে, যাই হোক ফাইনালি আপনার টেকনিশিয়ান আমাকে ঢোকাতে পেরেছে, অনেক ধন্যবাদ। আর আমার নাম তাহমিনা রহমান। তাহমিনা রহমান, যে প্রসঙ্গটি নিয়ে আসলে আমরা কথা বলছিলাম, করোনা কালে কেমন কাটছে দিনকাল, এবং এই মানবাধিকারের জায়গাগুলো একজন মানবাধিকার কর্মী হিসেবে আপনি কিভাবে বিশ্লেষণ করছেন? দেখুন, করোনাতে কেমন কাটছে বলাই বাহুল্য, যে সকলের মতো আমারও কি বলে দুশ্চিন্তায় কাটছে। তারপরে একই তো সমস্ত বিশ্বব্যাপী এরকম একটা প্যান্ডেমিক আমরা দেখতে পাচ্ছি। আমার জীবদ্দশায় তো আমি এরকম প্যান্ডেমিক দেখিনি। এবং তারপরে অফকোর্স দেশের জন্য, দেশবাসীর জন্য, আমাদের যারা আছেন বিভিন্ন কর্মস্থলে যারা আছেন, কি বলে ইনফর্মাল সেক্টরে, ফর্মাল সেক্টরে যারা কাজ করছেন, তাদের সকলের কাজকর্ম বন্ধ, এবং আমরা সবাই লকডাউনে আছি এবং ঘরে যার যার গৃহেই আছি, কিন্তু অনেক নানান রকম দুশ্চিন্তার মধ্যে অনেকে আছেন, দিন কাটাচ্ছেন। তো সবার সাথে সহমর্মিতা জানাচ্ছি। আমিও একই রকমের দিন কাটছে, তবে কাজকর্ম করে যাচ্ছি। এখন ওয়ার্কিং ফ্রম হোম, যেটা আমাদের আই এম শিওর শাহরিয়ার আছেন, আমাদের ব্যারিস্টার মিতি সঞ্জনা আছেন, ওনারা সকলেই বলবেন উই আর অল ওয়ার্কিং ফ্রম হোম, এবং এখান থেকে যতটুকু সম্ভব আমাদের কাজকর্ম আমরা চালিয়ে যাচ্ছি। আপনি মানবাধিকারের কথা বলছেন, সেই বিষয়ে আপনি কিছু জানতে চাচ্ছেন আমার কাছে? হ্যাঁ, আমি একটু আপনার কাছে আপনার দৃষ্টিভঙ্গি থেকে একটু সার্বিক পরিস্থিতিটা যদি আপনি আমাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, দেখেন, দিস ইজ এ প্যান্ডেমিক, এবং প্যান্ডেমিকে অনেকেই সবাই কিন্তু দুই রকমের কথা হয়। একটা হয় যে এই আমি শুনছিলাম সঞ্জনা প্রীতি মনে হয় বলছিলেন যে এরকম অবস্থায় মানবাধিকারের কথা কি সত্যি কি বলার আমাদের স্পেস আছে কিনা, কিন্তু সবসময় দেখা যাচ্ছে যে কোনো প্যান্ডেমিক বলেন, ন্যাচারাল ডিজাস্টার বলেন, এখানে প্রাকৃতিক দুর্যোগ আমাদেরকে আরো বেশি করে, বা প্রাকৃতিক দুর্যোগ হতে পারে, কনফ্লিক্ট হতে পারে, আমাদের নিজেদেরকে আমরা ক্রিয়েট করেছি এরকম কনফ্লিক্ট হতে পারে। এরকম সিচুয়েশনে কিন্তু মানবাধিকারের কথাটা আরো প্রকট হয়ে আসে, অ্যাকচুয়ালি কখনো কমে না, আরো বেশি প্রকট হয়ে আসে। আমরা যদি এখন নানান স্তরে দেখি যে প্রথমেই যদি দেখি যে করোনাতে যারা আক্রান্ত হচ্ছেন তাদের মানবাধিকারের কথা আমাদের ভাবতে হবে। আমরা যারা নিজেদেরকে সেফ রাখার চেষ্টা করছি আমরাও সেফ থাকবো, তথাপি যারা আক্রান্ত হচ্ছেন তাদের প্রোটেকশনের বিষয়টা আমাদের ভাবতে হবে, আমাদের সরকারকে ভাবতে হবে, যেন তারা ঠিক মতো তারা টেস্টিং এর সুযোগ পায়, এবং টেস্টিং হলে পরে যে সমস্ত চিকিৎসা কেন্দ্রগুলো প্রয়োজন সেখানে যেন তারা যেতে পারে। যেমন আমি একটা
আমাকে সেদিন একজন বেশ নাম করা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট উনি আমাকে ফোন করে জিজ্ঞেস করছেন যে তাহমিনা তুমি কি জানো কোন কোন হাসপাতালে অ্যাকচুয়ালি চিকিৎসা দেওয়া হচ্ছে, কোন কোন হাসপাতাল টেস্টিং গুলো করছে। আমি জানি যে কি বলে টেলিভিশনে মাঝে মাঝে একটু বলা হয়, কিন্তু এই বেসিক ইনফরমেশনও কিন্তু সকলের কাছে নেই, এবং এই ইনফরমেশন গুলো যাতে সকলে পায়, পার্টিকুলারলি আমাদের প্রান্তিক জনগোষ্ঠী যেন পায়, সেটা আমাদেরকে দেখতে হবে। তারপর যদি আমরা দেখি যে গৃহে যারা আমাদের কর্মস্থল থেকে আমরা যারা ওয়ার্কিং ফ্রম হোম করছি, যারা নানাবিধ কি বলে কর্মস্থলে আছি, তারা একরকম ভাবে ওয়ার্কিং ফ্রম হোম, কিন্তু প্রান্তিক জনগোষ্ঠী তো একেবারেই বসে রয়েছে। আমাদের যারা রিক্সা পুলিশ রয়েছেন, যারা উবার ড্রাইভার রয়েছেন, যারা লন্ড্রিতে কাজ করতেন, যারা চুল কাটতেন, আমাদের হেয়ার ড্রেসার পার্লারে রয়েছেন, তারা সকলেই একেবারে কাজকর্ম রেখে তারা গৃহে আছেন বা দেশে চলে গিয়েছেন, এবং তাদের যে অর্থনৈতিক অবস্থা সেটা দেশের উপরও প্রভাব ফেলছে, তাদের উপর প্রভাব ফেলছে। তাদের অর্থনৈতিক অধিকারের কথা আমাদেরকে চিন্তা করতে হবে। আমাদের যারা বাংলাদেশের ক্যাবিনেটে এখন প্রায় 50% যারা রয়েছেন ক্যাবিনেট মিনিস্টার, তারা বিভিন্ন ইন্ডাস্ট্রির নেতৃস্থানীয়, এবং তাদের কাছে আমাদের এবং অনেকের তাদের কাছে অনুরোধ যে এই বিভিন্ন ইন্ডাস্ট্রিজ এর উপরে যারা নির্ভর করছেন, দেশ যাদের উপর নির্ভর করছে, তারা কিন্তু নানান রকমের সরকারের থেকে বিভিন্ন রকমের ট্যাক্স হলিডে পেয়েছেন, নানান রকমের সুযোগ সুবিধা পেয়েছেন। আমরা আশা রাখবো তারাই আজকে সরকারের সাথে সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সামনের দিকে যাবেন এবং প্রান্তিক জনগোষ্ঠীকে সাহায্যের হাত বাড়িয়ে উঠবেন। তাদের ওয়ার্কার্স রাইট স্টাবলিশ করা, ওয়ার্কার্স যে বেসিক রাইটস রয়েছে, রাইট টু লাইভলিহুড, সেটাকে এনশোর করার চেষ্টা করবেন। তারপর ধরেন আরো রয়েছে, আমি শুনছিলাম যে আপনারা বলছিলেন যে ভায়োলেন্সটা কি বেড়েছে কিনা, ভায়োলেন্স এগেইনস্ট উইমেন বলি বা জেনারেল ভায়োলেন্স বেড়েছে কিনা। আমরা এর মধ্যেও দেখতে পাই, দেখেন যে রাইট টু যে ফ্রিডম অফ এক্সপ্রেশনের কথাই যদি বলি, এই এপ্রিল মাসে এই মধ্যেই এপ্রিল নয়, এই জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে প্রায় 44টি সূত্রে আর কি 44টি অ্যারেস্ট হয়েছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট 18, আপনারা সবাই জানেন। সেই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের আওতায় 44টি অ্যারেস্ট হয়েছে এই 4 মাসে। এপ্রিল মাসে আরো বেশ কয়েকটা হয়েছে। এখন এর মধ্যে বেশ কয়েকটি কিন্তু কোনো করোনার সাথে সংযুক্ত, করোনা সম্পর্কে যদি কেউ কোনো কমেন্ট করে থাকে বা কোনো কোথাও এমনও রয়েছে যে হয়তো কোনো নেতৃস্থানীয় ব্যক্তির যেই সাপোর্টটা দিচ্ছিলেন সেই বিষয়ে কেউ একটা ক্রিটিসিজম করেছে এবং তাদেরকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে হয়তো অ্যারেস্ট করা হয়েছে। এই ধরনের আমরা নিশ্চয়ই আশা করব না, কারণ আমরা প্যান্ডেমিক বলি বা সাধারণ সময় বলি, আমাদের বাক স্বাধীনতার অধিকার কিন্তু খর্ব কখনো হয় না। বাক স্বাধীনতা বা স্বাধীনতা সবসময় উচ্চ স্থানে, যাতে মানে গুজব না ছড়াতে পারে সেদিকেও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তাহমিনা রহমান, আপনার কাছে আবারও আসবো আমরা, কিন্তু এবার একটু শাহরিয়ার সাদাত আপনার কাছে একটু আসতে চাই যে আমরা বিভিন্ন সময়ে প্রান্তিক পর্যায়ে দেখেছি যে গতকালকেও একটি খবর পড়ছিলাম যে একজন ব্যক্তিকে তার পরিবারের সদস্যরা আটকে রেখেছিলেন কেননা তার করোনা উপসর্গ ছিলেন, এবং তিনি একটি রুমের ভিতর আবদ্ধ হয়ে তিনি মারা গেছেন। আজকে আবার যেটি আমরা জানতে পারলাম গণমাধ্যমের মাধ্যমে যে এটি আসলে গুজব ছড়ানো হয়েছে। সার্বিক বিষয় যদি বিশ্লেষণ করে বলতে চাই আপনার কাছে যে আসলে আমাদের বিভিন্ন প্রান্তিক পর্যায়ে এই ধরনের কি কি ঘটনা ঘটছে, এবং আপনার তথ্য মতে যে এই ধরনের ঘটনাগুলো কি যেমন আজকের যে গতকালকের ঘটনা এবং আজকে যেটি পুরোটাই একটু ভিন্ন রকম ভাবে আমাদের কাছে এসছে, যে তার পরিবারের বিরুদ্ধে একটি গুজব রটিয়ে একটি মহল তাদেরকে হেনস্থা করার একটি চেষ্টা করছে। তো সবকিছু মিলিয়ে এই যে লাশ দাফন করছে না, অনেকের পরিবার তার করোনায় মৃত্যু হলে তার পরিবার তার লাশটি নিচ্ছে না, সবকিছু মিলিয়ে আপনি আসলে কিভাবে দেখছেন বিষয়গুলো, বা আপনার কাছে কি তথ্যগুলো আসছে? ধন্যবাদ। আসলে আপনি যে গতকালকের ফেনীর যে ঘটনাটা বলেছেন সেই ঘটনাটা আমি দেখেছি, বাট এটা আমার পরবর্তী ডেভেলপমেন্ট আর আমি জানতাম না যেটা আপনি বললেন। এবং দেখেন, করোনার আমি প্রথমেই বলেছি যে এটা একটা আনস্ক্রিপ্টেড সিনারিও আমাদের জন্য। সো করোনার প্রথম থেকে যেভাবে আমরা এটা নিয়ে কথা বলা শুরু করেছি এবং এখনো বলছি, এখন আমরা যেটা বুঝতে পারছি যে এটা শুধুমাত্র
ইউনিক টু বাংলাদেশ না, পৃথিবীর অনেক দেশেই নানান রকম কিন্তু ভুল ধারণা তৈরি হয়েছে, ভুল বোঝা তৈরি হয়েছে। আপনারা দেখেছেন ইভেন ইউএসএ তেও আপনার নানান রকম ডিবেট তৈরি হয়েছে, মানুষের শরীরে আপনার ক্লিনিং প্রোডাক্ট ইনজেক্ট করার সাজেশনও এসেছে। সো ওইরকম একটা একদম মানে যেটাকে আমি বলবো একটা জগা খিচুড়ি টাইপের সিনারিও সব দিক থেকে। সো সেখানে এই ধরনের যে ঘটনা ঘটছে না তা কিন্তু না। আমরা দেখেছি যে সন্তানরা মাকে আপনার জঙ্গলে ফেলে রেখে গেছে, আপনার এমন ঘটনাও আমি শুনেছি লোক মুখে, সেটা হচ্ছে যে ডেড বডি রেখে চলে যাচ্ছে শ্মশানে, ডেড বডি রেখে চলে যাচ্ছে আপনার কবরস্থানে এলাকার। আপনারা কিছুদিন আগেও দেখেছেন যে বাংলাদেশের কোনো একটা জায়গায় একজনকে কবর দিতে গিয়ে সেখানকার মানুষজন কবর দিতে রাজি হয় নাই। আপনার তখন অনেক দূরে 5 কিলোমিটার দূরে নিয়ে কবর দিতে হয়েছে। বিভিন্ন জায়গায় কবরস্থানে লেখা ছিল যে এখানে করোনা রোগী দাফন করা যাবে না। সো এবং এগুলো কিন্তু আমি কাউকে এখানে আমি ওইসব সাধারণ মানুষকে আমি এখানে দোষ দেওয়ার চেয়েও আমি বলবো যে আমরা যদি রিজনটা দেখি যে এখানে আসলে মানুষের ভিতরে যে একটা ব্যাপক একটা আতঙ্ক এবং কনফিউশন তৈরি হয়েছে, এবং এই জনগোষ্ঠীর এই বিহেভিয়ারাল চেঞ্জটার ব্যাপারে আমাদের চেঞ্জটা আমরা কিভাবে আনতে পারি, যে একটা গ্যাপ আছে কিন্তু। হ্যাঁ, আমাদের এক্সিস্টিং নলেজ এবং জনগোষ্ঠীর আচরণ এই দুইটার মধ্যে একটা গ্যাপ আছে। এই আমাদের এই এক্সিস্টিং নলেজটাকে আমরা কিভাবে জনগোষ্ঠীর আচরণকে পরিবর্তন করতে ব্যবহার করতে পারি, এইটাই কিন্তু এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমার মনে হয় যে খুব মাইক্রো সিনারিওতে না দেখে আগে ম্যাক্রো সিনারিওটা এইভাবে দেখা উচিত, যে উপর থেকে বড় করে আমরা যদি দেখি তাহলে আমাদের কিন্তু এখানে বলবো যে একটা গ্যাপ আছে, এবং এই গ্যাপের কারণেই কিন্তু এইসব ঘটনাগুলো ঘটছে। আমরা অনেক অসাধারণ সব মানবতার কাহিনীও স্টোরি আমরা শুনতে পাচ্ছি। বিভিন্ন সংগঠন তারা ব্যাপকভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে, মানুষ টাকা পয়সা দিচ্ছে, মানুষ নিজের ঘরে রান্না করে। মোহাম্মদপুরের এক মায়ের ঘটনা শুনলাম, উনি রান্না করে ওনার ছেলেকে দিয়েছে, ছেলে তার বাইকে করে গিয়ে মানুষজনকে খাবার পৌঁছে দিচ্ছে। আমার সহকর্মীদেরকে দেখেছি। তো এইসব অসাধারণ সব ঘটনা আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওইটাও যেমন দেখতে পাচ্ছি, আবার ঠিক উল্টো দিকের এইসব ঘটনাগুলো কিন্তু দেখতে পাচ্ছি, তাই না? তো আমার মনে হয় যে এই জায়গাটাতে আমাদেরকে ইন্টারভেন করার সুযোগ আছে, এবং এখানে আমাদের কাজ করার সুযোগ আছে। আপনার একটা কথা তাহমিনা আপা খুব সুন্দর করে বলেছেন যে করোনার সময় মানবাধিকার নিয়ে কথাটা আরো বেশি করে বলতে হবে, হুইচ ইজ অ্যাবসলিউটলি এগ্রি। এবং আমি মনে করি যে আমাদেরকে দেখতে হবে যে ঠিক কোন কোন স্পেসে গিয়ে এটার ভায়োলেশনটা হচ্ছে। হ্যাঁ, এবং আপনি যে প্রসঙ্গটা বললেন যে একটা ঘটনা একদিন পত্রিকায় রিপোর্টেড হয়েছে অনেক বড় ভাবে, পরদিন দেখা গেল একটা ভিন্ন চিত্র, তাহলে একটা প্রশ্ন চলেই আসে যে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বা দায়িত্বপূর্ণ সাংবাদিকতার একটা প্রসঙ্গ কিন্তু সেখানেও চলে আসে, তাই না? সো আপনার আমাদের যেমন নিউজটাকে মিডিয়াতে আমাদেরকে যেমন আনার অধিকারটা যেমন আছে, বাট সেখানে আমার রাইটস এর সাথে রেসপন্সিবিলিটির ইস্যুটাও কিন্তু আছে। বিশেষ করে আমরা যে সাধারণ জনগণেরও কিন্তু একটি কোঅপারেশনের জায়গা আছে, তাদেরকেও যথাযথভাবে সহযোগিতা করতে হবে, তাদের নিজেদেরকে সচেতন হতে হবে। দেখেন, আমি আপনাকে একটা কথা বলি, আমাদের দেশে এই একটা ট্রেন্ড কিন্তু আছে, সবকিছু আমরা সাধারণ মানুষের উপরে চাপিয়ে দিই, যে বলি সাধারণ মানুষকে সচেতন হতে হবে। কিন্তু সাধারণ মানুষকে আপনি আমি আমরা সবাই মিলেই তো সাধারণ মানুষ, আপনি আমি মিলেই এই সমাজ, আপনি আমি মিলেই এই রাষ্ট্র, তাই না? কাজী এখানে আমাদের কিন্তু এর কাছ থেকে ওর কাছ থেকে দায়িত্ব শিফট করার সুযোগ নাই, তাই না? কাজী পত্রিকায় এই ধরনের একটা খবর দেওয়ার আগে আমার মনে হয় যে আরেকটু ভালোভাবে একটু যাচাই বাছাই করে দেওয়া উচিত ছিল। আমরা যেন খালি রাশ না করি যে আমার দুপুর 12টা বা 1টার মধ্যে খবরটা পাঠাতে হবে ঢাকাতে, কাজে আমি যেটা আমি পেয়েছি সেটা আমি লিখে দিই। হ্যাঁ, আমি ওই জায়গাটাতেই আমি বলবো যে দিস ইজ দ্য ওয়ার্ল্ড, যে ওয়ার্ল্ডে আপনার ডিসইনফরমেশনটা একটা বড় একটা শত্রু।
ফেক নিউজ একটা বড় শত্রু সবার জন্য। কাজে এখানে কিন্তু রাইটস এর সাথে আমার রেসপন্সিবিলিটিটার একটা ব্যালেন্সিংটাও করতে হবে, এবং এবং এই ব্যালেন্সিংটাতে পৌঁছানোটা হচ্ছে খুব ডিফিকাল্ট একটা জায়গা। আমি কি এখানে একটু বলতে পারি? অবশ্যই। জি, আমি শাহরিয়ারের কথা ধরেই সূত্র ধরেই বলতে চাচ্ছি যে এটা ঠিক কথা যে আমাদের ডিসইনফরমেশন বা ফেক নিউজ আমাদের তদানীন্তনকালে পার্টিকুলারলি ইন্টারনেটের যুগে একটা বড় একটা ডিবেটেবল বিষয় হয়ে দাঁড়িয়ে আছে। এবং দুটো জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। একটা হবে উই হ্যাভ টু ডিস্টিংগুইশ বিটুইন ফেক নিউজ অ্যান্ড মিসইনফরমেশন। একটাকে বলে ডিসইনফরমেশন, একটা মিসইনফরমেশন। মিসইনফরমেশন অনেক সময় হয় যে কেউ কোনো খবর বা কোনো বিষয় লিখলো যা কিনা তার ইন্টেনশন ছিল না যে সেটাকে ভুল দেয়াটা, তার হয়তো তথ্যতে ঘাটতি থাকতে পারে, সেজন্য সে সেটা দিয়েছে এবং সেটাকে আমরা মিস ইনফরমেশন বলবো। তবে ডিসইনফরমেশন হচ্ছে যে যেটাতে ডিস্ট্রাস্ট ক্রিয়েট করার জন্য ডিসিটফুল ইনফরমেশন যেটা দেওয়া হয় সেটাকে আমরা ডিসইনফরমেশন বলবো। এবং এই ডিসইনফরমেশন থেকে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। তবে জনগণের থেকে সতর্ক থাকার থেকে এখানে আমি সেটাই শাহরিয়ারকে আমি সাপোর্ট করেই বলছি যে আই থিঙ্ক জনগণকে সতর্ক থাকতে হবে, কিন্তু প্ল্যাটফর্ম যেগুলো রয়েছে যেমন ধরেন টুইটার রয়েছে, ফেসবুক রয়েছে, এইসব মিডিয়া প্ল্যাটফর্মদেরকেও কিন্তু যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে। আমি একটা রিসেন্ট সার্ভে কথা বলি। 2019 সালে একটি সার্ভে করা হয়েছিল, ইন্টারন্যাশনাল একটা কোম্পানি, সোশ্যাল মিডিয়া কোম্পানি সার্ভেটা করেছিল, এবং সেই সার্ভেতে দেখা গেছে যে 75% যাদেরকে সার্ভে করা হয়েছে তারা ফেসবুক, টুইটার এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ল্যাক অফ ট্রাস্টের জন্য আখ্যায়িত করেছে। তারা বলেছে যে এই যে ইনফরমেশন নিয়ে যে ল্যাক অফ ট্রাস্ট যেটা তৈরি হচ্ছে সেটার জন্য এই ইন্টারমিডিয়ারি প্ল্যাটফর্ম গুলো যথেষ্ট পরিমাণে দায়ী এবং তাদেরও একটা বিরাট রোল রয়েছে। এবং দেখা গেছে গ্রেট ব্রিটেনে 89% অফ দ্য পপুলেশন একই কথা বলেছে, নাইজেরিয়াতে 88% বলেছে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে 87% অফ দোজ হু ওয়ার সার্ভেড তারা বলেছে যে এই ডিসইনফরমেশন মনিটর করতে হলে, ডিসইনফরমেশন বন্ধ করতে হলে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোর একটা বড় রোল রয়েছে। তো উই শুড রিমেম্বার যেটা জনগণের এই রোল রয়েছে। জনগণের মধ্যে একটা যেটা আমি বলবো যে রোল রয়েছে যে যখন কোনো ইনফরমেশন আমরা দেখি, আমরা আমাদের ভালো লাগছে বা এইসব মিডিয়া প্ল্যাটফর্মে ভালো লাগছে বা মনে হচ্ছে এটা আরো শেয়ার করা দরকার, সেই শেয়ার ক্লিকটা করার আগে আমরা নিজেরা সাবধানতা অবলম্বন করব। আমরা আরেকবার একটু চেক করে নিব। আমরা আমাদের দেশে এখন পর্যন্ত এরকম বড় কি বলে সাইবার চেক মেকানিজমস নাই, বা বাইরে এইসব চেক মেকানিজম আছে যেগুলোতে ইনফরমেশন দিলে ওরা ফ্যাক্ট চেক করে দিয়ে বলে যে এইটা কি সত্য নাকি এটা ফ্যাক্টের সাথে এটার একটা দ্বিমত রয়েছে। এইসব টুলস গুলো ব্যবহার করা যায় যেটা বাইরে করে, আমাদের দেশে নেই। কিন্তু আমাদের দেশে যারা শেয়ার করছে তারা শেয়ার ক্লিক করার আগে হয়তো সাবধানতা অবলম্বন করতে পারে, এটাও একটা তার প্রতিকার। কিন্তু বড় পরিমাণে যেসব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো রয়েছে তাদেরকে যথেষ্ট পরিমাণে তাদের যেসব প্রোটোকল রয়েছে সেসব প্রোটোকল গুলোর মধ্যে কি করে ডিসইনফরমেশন বন্ধ করা যাবে, মনিটর করা যাবে, সেই সব বিষয়ে তাদেরকে যথেষ্ট পরিমাণে সাবধানতা অবলম্বন করতে হবে। অসংখ্য ধন্যবাদ তাহমিনা রহমান। আমরা আসলে আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সবকিছু মিলিয়ে মানবাধিকার, জীবন জীবিকা, যেখানে আসলে ভীষণ রকম প্রশ্নের সম্মুখীন এই মুহূর্তে মানবাধিকার কতটুকু লঙ্ঘিত হচ্ছে কিংবা মানবাধিকার কতটুকুনি আমরা সচেতন ভাবে আমাদের নিজেদের জায়গাটুকুকে ঠিকভাবে প্রস্ফুটিত করতে পারবো সেটি সময় সাপেক্ষ ব্যাপার, সেটি সময়ই বলে দেবে। কিন্তু আয়োজনের শেষ পর্যায়ে সবার কাছ থেকেই একটু করে শুনতে চাইবো। শুরুতেই ব্যারিস্টার মিতি সানজানা সামগ্রিক বিষয় নিয়ে এবং যারা এই আয়োজনটি দেখছে তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলবার আছে কিনা? জি, আসলে যেটি বলবার তা হচ্ছে যে আমরা আসলে জানি না, আমরা একটি খুব আনসার্টেন সময়ের মধ্যে রয়েছি এবং এই সময়টা আসলে আনরিয়েল টাইম মনে হচ্ছে সবকিছু। সো আমি যেটা সবাইকে যে আমাদেরকে অনেক বেশি পেশেন্ট হতে হবে, ধৈর্য ধরতে হবে, এবং হিউম্যান রাইটস এর ভায়োলেশন সবখানে সর্বত্র হচ্ছে। এই সময় আমরা দেখতে পাচ্ছি যারা পেশেন্ট রয়েছেন, করোনা ভাইরাসের পেশেন্ট যারা, তাদের প্রতিও কিন্তু তার আশেপাশে সমাজের মানুষের যে একটি নেতিবাচক তাদের একটি আচরণ এবং অত্যন্ত অনেক সময় অনেক ক্ষেত্রে অনেক ক্রুয়েল আচরণ, এগুলোর থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। কেননা আজকে হয়তো তার জায়গায় আমি আগামীতে থাকতে পারি। তো এই বিষয়গুলো মনে রাখতে হবে এবং এই এই সময় একটি কথাই বলার যে অনেক 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 বেশি আসলে আমাদেরকে পেশেন্টলি
অনেক বেশি মানে পেশেন্ট হতে হবে, এটি হচ্ছে বলার। এবং যেটি আমি একটু আগে তো বলছিলাম যে বিজনেসের ক্ষেত্রে বা আমাদের যে কোনো এমপ্লয়মেন্টের যে এই সেক্টর গুলো, এখানে কিন্তু অবশ্যই একটি এমপ্লয়ার এবং এমপ্লয়ের মধ্যে একটি ব্রিজ হতে হবে, তাদেরকে আলোচনা করতে হবে। এখানেও সে আবার পেশেন্সের প্রশ্ন চলে আসছে যে দুইজনকে আলোচনায় বসে রিনেগোশিয়েট করে যাতে উভয় পক্ষেরই, আমরা অকারণে ডিসপিউট ক্রিয়েট না করে, শুধু শুধু ঝামেলা ক্রিয়েট না করে, কি করে আসলে সবকিছু অ্যামিকেবলি সলভ করা যায়, এই বিষয়টির দিকে আসলে নজর দেয়া আমার কাছে মনে হয় যে ভীষণ জরুরি। মিতি সঞ্জনা, অসংখ্য ধন্যবাদ। শাহরিয়ার সাদাত, খুব সংক্ষেপে সামগ্রিক বিষয় নিয়ে আপনার মূল্যায়ন যদি আমরা শুনতে চাই। ধন্যবাদ রেডিও টুডেকে, ধন্যবাদ ইনভাইট করার জন্য আজকের এই আলোচনায়। আমি যেটা মনে হয় যে আমরা যদি যে ভায়োলেন্সের যে ইস্যুটা নিয়ে কথা বললাম, এখানে ভায়োলেন্সকে আমরা যদি রোধ করতে চাই, একটা হচ্ছে যে আমাদের যতগুলো আমাদের ওভারঅল যে বিচার ব্যবস্থায় বা জাস্টিস সেক্টরে যত স্টেক হোল্ডার্সরা আছে, যত অ্যাক্টরসরা আছে, তাদেরকে এক সুতায় গাঁথতে হবে। এবং এই কোঅর্ডিনেশনটার করতে না পারলে আমরা কিন্তু এফেক্টিভলি ভিকটিমদেরকে আমরা সাপোর্টটা দিতে পারবো না। এবং আরেকটা বড় জায়গা, যেহেতু করোনাকালীন সময়ে আপনার সোশ্যাল ডিস্টেন্সিং এর ব্যাপার আছে, অনেক জায়গায় লকডাউন থাকে, নানান রকম সমস্যা আছে। আমি মনে করি যে আমাদেরকে বোধহয় আবার আমাদেরকে আসলে ফিরে যেতে হবে কমিউনিটির কাছে, মানুষের কাছে। কমিউনিটিতে গিয়ে কমিউনিটি মেকানিজমের কাছে ফিরে যেতে হবে। কমিউনিটিতে আমাদের দেশে অনেক লম্বা সময় ধরে নানান রকম মেকানিজম ছিল, যেগুলো আস্তে 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 মডার্নাইজেশনের সাথে নষ্ট হয়ে গিয়েছে। আমি মনে করি সেই সব মেকানিজমের কাছে ফিরে গিয়ে সেটাকে ব্যবহার করে আমরা যদি এই সহিংসতাটাকে প্রতিরোধ করার চেষ্টাটা করতে হবে, এবং নারীকে যে তার গৃহে রেখে যে সুরক্ষা দেওয়ার যে ব্যাপারটা, সেই সুরক্ষাটা কিভাবে আমরা দিতে পারি, সেখানে কমিউনিটি মেকানিজমকে কিভাবে ব্যবহার করতে পারি, সেটাই একটা বড় চ্যালেঞ্জ। তবে যারা শুনছেন সবাইকে বলবো যে চলুন আমরা যতখানি পারি করোনা সম্পর্কিত নিয়ম কানুন গুলো যেন মেনে চলি, বাইরে যখন যাই তখন যেন অবশ্যই মাস্ক পরে যাই। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ শাহরিয়ার সাদাত। সব শেষে তাহমিনা রহমান, আপনার কাছে সার্বিক বিষয়টি নিয়ে মূল্যায়ন জানতে চাইবো, যদিও আপনাকে আমরা অনেক দেরিতে পেয়েছি, সংযুক্ত করতে পেরেছি। আপনার কাছ থেকে আরো অনেক কিছু জানবার ছিল, ভবিষ্যতে আবারও হয়তো শুনবো, কিন্তু আজকের এই মুহূর্ত পর্যন্ত সবকিছু মিলিয়ে সার্বিক মূল্যায়ন যদি আপনার কাছে জানতে চাই। দেখুন, আমরা এখন যে মুহূর্তে আমরা বাংলাদেশে কথাবার্তা বলছি, আপনারা সবাই নিশ্চয়ই জানেন যে বিশ্বে এখন ইউনাইটেড স্টেটস, যুক্তরাষ্ট্রে ভীষণভাবে আন্দোলন হচ্ছে। ব্ল্যাক লাইভস ম্যাটার, এটা নিয়ে ভীষণভাবে আন্দোলন হচ্ছে, এবং তারা কিন্তু এই করোনার মধ্যেই সেই আন্দোলন চালিয়ে যাচ্ছে। প্রতিটি আমেরিকান লাইফ ম্যাটার করে, এবং তাদের সাথে সিভিল এবং পলিটিক্যাল রাইট যেন তাদের সমুন্নত থাকে, তাদের জীবন যেন কি বলে রিস্কে না ফেলা হয়, তাদের উপর পুলিশ ব্রুটালিটি যাতে না হয়, এই নিয়ে তারা কিন্তু আজকে করোনা ভাইরাসকে সামনে রেখেও তারা আন্দোলন করে যাচ্ছে। এবং দেখুন কিরকম কি বলবো আমি, যে এই করোনা ভাইরাসের মধ্যে তারা তাদের মানবাধিকার নিয়ে কিরকম সোচ্চার ভাবে তাদের জীবন দায় রেখে তারা সেই আন্দোলন করে যাচ্ছে। এবং তাদের হেলথ রাইটস বলেন, তাদের পলিটিক্যাল রাইটস, তাদের সিভিল রাইট টু স্পিক, রাইট টু ভোট, এবং কমিউনিটি লেভেলকে সোচ্চার করার জন্য কমিউনিটি লেভেল থেকেই যাতে এই আন্দোলনটা আরো বেশি সোচ্চার হয়ে ওয়াশিংটন পর্যন্ত পৌঁছায়, সেই জন্যই তারা আন্দোলন করে যাচ্ছে। তো আমি এটা সূত্র ধরেই বলবো যে এভরি বাংলাদেশি লাইফ ম্যাটার্স, এবং আমরাও যেন না ভুলে যাই করোনার মাধ্যমে যে প্রতিটি বাংলাদেশি লাইফ ম্যাটার করে। তারা সেই সমাজের এই স্থানেই হয়ে থাকুক, প্রান্তিক জনগোষ্ঠী হোক, আমাদের যারা বিভিন্ন পেশায় রয়েছেন, সেই পেশায় যারা রয়েছেন, যারা ডাক্তার, যারা সমস্ত এই চিকিৎসার আন্দোলনের চিকিৎসার কাজের সম্মুখে রয়েছেন, নার্সেস রয়েছেন, এবং বিভিন্ন পেশায় যারা করোনা ভাইরাসকে ট্যাকল করার জন্য ফাইট করছেন, তাদের লাইফ ম্যাটার করে। যারা এখন আমরা ঘরে আছি, এবং যেই নারী শিশুরা, অ্যাডোলেসেন্ট গার্লসরা, যারা কিনা তাদের কর্মস্থল ত্যাগ করে দৈনিক কাজ আরো বাড়িয়ে দিয়ে তারা যারা ঘরে রয়েছেন, তাদের সুরক্ষাও ম্যাটার করে, এবং তাদের সুরক্ষা যেন প্রতিষ্ঠিত থাকে। এই বলেই আমি সকলের প্রতি আমার একটাই আহ্বান থাকবে যে এভরি বাংলাদেশি লাইফ ম্যাটার্স, সো ডাজ এভরি লাইফ ইন দ্য ওয়ার্ল্ড ম্যাটার্স।
অসংখ্য ধন্যবাদ তাহমিদুর রহমান, শাহরিয়ার সাদাত এবং ব্যারিস্টার মিতি সানজানা আমাদের আজকের এই আয়োজনে সংযুক্ত হবার জন্য। আপনাদেরকে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করে যেটি সবার উদ্দেশ্যে একটি কথাই বলবার আছে, জৈবিক বিশ্বযুদ্ধে আমরা প্রত্যেকেই নিজেকে টিকিয়ে থাকার লড়াইয়ে প্রত্যেকটি মানুষ সামনের সারির যোদ্ধা হিসেবে প্রতিনিয়ত যুদ্ধ করে চলেছে। মানবিকতা আমাদের নিজেদের ভেতর থেকে নিজেদের মূল্যবোধকে জাগিয়ে তুলে টিকিয়ে রাখতে হবে। মানব সভ্যতা যেখানে হুমকির সম্মুখীন, সেখানে মানবাধিকার আমাদের নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। আমরা নিজেরা সচেতন হলে আমাদের নিজেদের অধিকারগুলো সুরক্ষিত রেখে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবো শ্রেষ্ঠ জীব হিসেবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদেরকে সুরক্ষিত রাখবেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলবেন, এই প্রত্যাশায় আমি তানজিনা পৃথার রেডিও টুডের এই বিশেষ আয়োজন করোনা কাউন্ট থেকে বিদায় নিচ্ছি। শুভরাত্রি। শুভরাত্রি। শুভরাত্রি।